ক্যামাক স্ট্রিটের ফেরেব বাসটা হচ্ছে সব থেকে বড় নাটের গুরু। সুজিত অন্য লোকেরা বাগাবাগি করেছে, এ করেছে, কিন্তু ক্যামাক স্ট্রিটে ফেরেব বাস ভাগ পেয়েছে। আর মেয়ের বিয়েতে এটি 5 তারা হোটেল প্রায় 1 সপ্তাহ ভাড়া করেছিল। দাড়িপাল্লায় সোনা রেখে ওজন করা হয়েছিল, সব অনেক কিছু হয়েছে। কয়লা, গরু, চাকরি, পুরসভার নিয়োগ, যেখানে যেখানে দুর্নীতি হয়েছে ফেরেব বাসটা সেখানে যুক্ত আছে। আড়াল থেকে, ও তো সামনে আসে না। 1 ডজনের বেশি উইকেট পড়বে এবং ফেরেব বাজও রেহাই পাবে না। এ তো অনেকদিন ধরেই চলছে। 2024-এর 12ই জানুয়ারি প্রথমবার অভিযান হয়েছিল, প্রায় 2.5 বছর পরে গ্রেপ্তার হলো। অয়নশীলের অফিস থেকে যে উদ্ধার হয়েছিল নিয়োগ দুর্নীতির তদন্তে, শিক্ষক নিয়োগ দুর্নীতি, সেখান থেকেই তো পুরো নিয়োগ দুর্নীতির কথাটা সামনে আসে। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত 11 বছর। এই যে করোনার সময় শোনা যাচ্ছে সুজিত বসুর ছেলে বা ওর পরিবার নিয়ন্ত্রিত যে রেস্তোরাঁ আছে সেখানে কোটি কোটি টাকা, মানে ওই রেস্তোরাঁগুলোর অ্যাকাউন্টে জমা পড়েছিল। বিবেক ঢান্ডানিয়া, সম্ভবত বিবেকে নাম ওর, মিস্টার ঢান্ডানিয়া বলে একজন ব্যবসায়ী, যে লেকটাউন এবং তারাতলা 2 জায়গাতেই যার বাড়িটারি আছে, সুজিতের পুত্রকন্যার অ্যাকাউন্টে ওই মিস্টার ঢান্ডানিয়ার ব্যবসায়িক প্রতিষ্ঠান অ্যাকাউন্ট থেকে কয়েক কোটি টাকা জমা পড়েছে। তো এগুলো হলো কোত্থেকে? এগুলো হচ্ছে ওই যে 150 জনকে নিয়োগ করা হয়েছিল বেআইনিভাবে, সেখান থেকে যে অর্থটা এসছে সেই অর্থগুলোকে ঘুরপথে সাদা করার চেষ্টা হয়েছে। রেস্তোরাঁ ব্যবসাতে বিনিয়োগ করে সাদা করা, আরও অন্যান্য নিশ্চয়ই ইডির কাছে তথ্য আছে। অনেকবার তাকে তলব করা হয়েছিল, তবে তিনি তদন্তে সহযোগিতা করেছেন এবং নির্বাচনের আগে তার যে প্রচার আছে সেজন্য তিনি আসতে পারবেন না সেটাও বলেছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। আসলে তো সুজিত বোস একা নয়, যেমন রথিন ঘোষ, তাকে কয়েকবার তলব করা হয়েছে, একবারও সাড়া দেননি। এবার আমি জানি না ইডি কঠোর পদক্ষেপ নিতেই পারে। মূল বিষয়টা তো সুজিত বোস আর রথিন ঘোষে আবদ্ধ নেই। ক্যামাক স্ট্রিটের ফেরেব বাসটা হচ্ছে সব থেকে বড় নাটের গুরু। সুজিত অন্য লোকেরা বাগাবাগি করেছে, এ করেছে, কিন্তু ক্যামাক স্ট্রিটে ফেরেব বাস ভাগ পেয়েছে, কারণ ওখানে চোর ডাকাতির একটা রাজত্ব তৈরি করেছিল। ও কয়লা খায়, বালি খায়, চাকরি খায়, সবই খায়। তাই যেখানে নগদ নারায়ণের গল্প আছে সেখানে ফেরেব বাসটা হাত গুটিয়ে বসেছিল তা তো নয়, ওকেও নজরানা দিতে হয়েছে। এবার কান টানলে মাথা আসে। বঙ্গবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে আসল মাথাটা কবে ধরা পড়বে। হ্যাঁ, ঠিক আছে, সুজিত বোস মন্ত্রী ছিলেন, বিধায়ক ছিলেন, দীর্ঘদিন রাজনীতি করছেন, বড় নেতা, বিরাট বড় পুজো করেন। সুজিত বসুর বিরুদ্ধে এই যে একাধিক অভিযোগ উঠেছে, বিশেষত দুর্নীতিতে তার নাম জড়িয়ে আছে, তার জন্য তাকে গ্রেপ্তার করা হলো আর কি। তবে মানে এক্ষেত্রে আরও একটি বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে যে এতদিন তাহলে কেন তাকে গ্রেপ্তার করা হয়নি, ভোটের ঠিক পরেই কেন গ্রেপ্তার করা হলো, ভোটের আগে কি গ্রেপ্তার করা যেত না, এরকমও প্রশ্ন উঠছে, কি বলবেন? না না, সেটা তো তদন্তকারী সংস্থা বলবে, সেটা আমরা বলতে নিশ্চয়ই যখন মনে হয়েছে যে আদালত গ্রাহ্য তথ্য প্রমাণ আছে তখনই তারা পদক্ষেপ নিয়েছে। যার একটি সামান্য রোলের দোকান ছিল, সেখান থেকে তিনি আজ ওই গোটা এলাকার এক কথায় অঘোষিত সম্রাট হিসাবে এতদিন আর কি নিজেকে প্রতিস্থাপিত করে এসেছিলেন। আপনি দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকেছেন, আপনার অভিজ্ঞতায় কি বলে যে এই এত মানে প্রাচুর্য, এত সাম্রাজ্য, এর পিছনের কারণ কিভাবে বিশ্লেষণ করবেন? না না, কারো রোলের দোকান থাকতেই পারে, সে রোলের ব্যবসা করে অন্য ব্যবসা করতে পারে, ধনী হয়ে যেতে পারে, সেটা আলাদা বিষয়। এটার সঙ্গে ওটার কোরিলেট করা যায় না, কিন্তু সুজিত বসুর যে উত্থানের পিছনে রাজনৈতিক কারণ আছে এবং যেভাবে ওখানে প্রমোটিংকে তিনি মদত দিয়েছেন, নয়ন যদি ভরাট করা হয়েছে, এবার তো নিয়োগ দুর্নীতি তো সামনে চলেই আসলো। তো ওনার মেয়ের বিয়েতে
এটি 5 তারা হোটেল প্রায় 1 সপ্তাহ ভাড়া করেছিল, দাঁড়িপাল্লায় সোনা রেখে ওজন করা হয়েছিল, সব অনেক কিছু হয়েছে, ওসব আমরা জানি। কিন্তু এই অর্থের উৎস কি সেটা এবার ইডি বার করবে। রোলের দোকান করা কোনো অন্যায় নয়, রোলের দোকান থেকে কেউ আরও প্রতিষ্ঠিত ব্যবসা করতে পারে, সেটাও অন্যায় নয়। কিন্তু এই যে কয়েকশো কোটি টাকার মালিক তো সুজিত বোস, স্বনামে বেনামে, ওই অঞ্চলে সমস্ত প্রমোটিংয়ের সঙ্গে ওর ঘনিষ্ঠ লোকজনদের যুক্ত, এবং কতগুলো ব্যাংকোয়েট, হোটেল, এসব অনেক কিছু আছে। তো এগুলো মানুষের চোখে লাগে, কোত্থেকে এলো এই টাকা, এত বৈভব কোত্থেকে হলো। এখন তদন্তকারী সংস্থার গ্রেপ্তারির পর মানুষের কাছে পুরো বিষয়টা আস্তে আস্তে স্পষ্ট হয়ে যাচ্ছে। একদমই। আর আপনি একটু আগেই একটা কথা, মানে একটা প্রসঙ্গ বিশ্লেষণ করছিলেন, সেটা যদি আরেকটু আমি গভীরে যাই, তাহলে এটা কি শুধুমাত্র একজন প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারি হলো, নাকি এক গোটা আমলের দুর্নীতির হিসাবের সবে শুরু হলো, এরপর আরও বড় বড় মাথারা আছেন? আছে তো, অনেকেই গ্রেপ্তার হবে, ওই ফেরেববাসটাও গ্রেপ্তার হবে, সময়ের অপেক্ষা। মাইন্ড, কয়লা, গরু, চাকরি, পুরসভার নিয়োগ, যেখানে যেখানে দুর্নীতি হয়েছে ফেরেববাসটা সেখানে যুক্ত আছে, আড়াল থেকে, ও তো সামনে আসে না। কখনো কালীঘাটের কাকু, কখনো আইপ্যাককে ব্যবহার করে সমান্তরাল প্রশাসন তৈরি করা। হ্যাঁ, তো এগুলো আমরা সব জানি। এই তো সবে শুরু হলো, প্রধানমন্ত্রী বলেই গিয়েছিলেন যে দুর্নীতিবাজদের রেয়াত করা হবে না, তো হবে ধাপে ধাপে। প্রথম উইকেটটা পড়েছে, এবার উইকেটগুলো পড়তে থাকবে, তালিকাটা দীর্ঘ, 1 ডজনেরও বেশি হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে অনুব্রত মণ্ডলের গ্রেপ্তার হোক কিংবা বালুর গ্রেপ্তার হোক, অর্থাৎ বালুবাবুর গ্রেপ্তার হোক, প্রত্যেকটা ক্ষেত্রে তিনি বারবার সরব হয়েছেন এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে টার্গেট করা হয়েছে এবং নানা রকম অভিযোগ তিনি তুলেছেন, মূলত বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। তবে এক্ষেত্রে তিনি কার্যত নীরব, এর পিছনের কি তাৎপর্য থাকতে পারে? বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে গেছেন, সেটা তিনি নিজেও বুঝছেন। তার এখন বিশ্রামের প্রয়োজন, তিনি বিশ্রাম নিচ্ছেন, সেই জন্য এই বিষয় নিয়ে কিছু টিকা টিপ্পণী করেননি। রাজ্যবাসী কি একদম অত্যন্ত গভীরভাবে মানে অধীর আগ্রহ অপেক্ষা করছে যে কবে শুধুমাত্র যে এই কী করে বলা যাবে, ওটাকে কবে বলা যায়? যখন যখন হবে তদন্ত সেভাবে হবে। 1 ডজনের বেশি উইকেট পড়বে এবং ফেরেববাজও রেহাই পাবে না, এটা বোঝা যাচ্ছে। 22 লক্ষ ওএমআর শিট হঠাৎ করে এখন প্রকাশ্যে আনা হলো এবং সুপ্রিম কোর্টের রায়ের পর বেশ কিছুটা দেরি হয়েছে, এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবে? ওরা করেছে, ভালো করেছে, আগেই করতে পারতো। অনেকবার বলা হয়েছিল ওএমআর শিট প্রকাশ করার, করেনি। সরকার বদলেছে, পালা বদল হয়েছে, এখন এসএসসির কাছে আর তো কোনো চাপ নেই, তাই তারা পাপস্খলন করতে চাইছে, দায় ঝেড়ে ফেলতে চাইছে, সেই ওএমআর শিট প্রকাশ করেছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতের অন্যতম বড়সড় দুর্নীতি আর কেলেঙ্কারি কি এইভাবেই কি এটাকে ব্যাখ্যা করতে চান? ধরেন বিরাট বড় কেলেঙ্কারি, শিক্ষা নিয়োগের মতো কেলেঙ্কারি কোথায় হয়েছে? তো আমাদের পশ্চিমবঙ্গের লজ্জা। হ্যাঁ, এই সরকার এই কেলেঙ্কারির পিছনে ছিল। সর্বোচ্চ নেতৃত্ব জানতো না, বিশ্বাস করতে রাজি নই, সব জেনে চোখ বুজেছিল, কারণ এটা একটা লুটেরাদের সরকার ছিল, যেখান থেকে পেয়েছে সেখান থেকে পয়সা রোজগার করেছে, বাংলার কয়েকটা প্রজন্মকে নষ্ট করেছে। আইন মেনে এই অপরাধের বিচার হবেই, বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, একের পর এক উইকেট পড়বে এবং ফেরেববাসটাও রেহাই পাবে না। বর্তমান রাজ্য সরকার, অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পর প্রথম যে বৈঠক হলো, ক্যাবিনেট বৈঠক, সেখানে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তটি অনেক ইতিবাচক হিসাবেই রাজ্যবাসী অন্তত দেখছেন। আপনি এই সিদ্ধান্তগুলিকে কিভাবে বিশ্লেষণ করতে চান? ভালো তো, অন্নপূর্ণা ভান্ডার চালু হবে, মহিলাদের ফ্রি বাস রাইড হবে, সীমান্ত রক্ষার জন্য জমি তুলে দেওয়া হবে, এরপরে আয়ুষ্মান ভারত লাগু হবে। প্রত্যেকটা ভালো। মুখ্যমন্ত্রী বলেছেন যে এবার আর অনুপ্রেরণা ব্যবহার করতে হবে না,
সরকারি অফিসারদের দায়বদ্ধতা সুনিশ্চিত করেছেন। তারা যে ফাইল দেখবেন তার পাশে নোট লিখতে হবে, খুবই ইতিবাচক। মর্নিং শোজ দ্য ডে এবং প্রধানমন্ত্রীও বাংলায় শুভেন্দুবাবুর সরকারের কাজের প্রশংসা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। খুবই ইতিবাচকভাবে নতুন সরকার এগোচ্ছে এবং পরবর্তী সোমবার যে দ্বিতীয় ক্যাবিনেট বৈঠক আছে সেখানে আরও ইতিবাচক কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। সপ্তম বেতন কমিশন লাগু, বকেয়া ডিএ দিয়ে দেওয়া ইত্যাদি ঘোষণা হয়ে যাবে। একদমই। এদিকে দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের Z+ সিকিউরিটি প্রত্যাহার করে নেওয়া হলো। একজন সাংসদ হিসাবে ন্যূনতম যতটুকুনি নিরাপত্তার প্রয়োজন তিনি ততটুকুই পাবেন। এটাই তো হওয়ার দরকার ছিল। খুব সঠিক সিদ্ধান্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরাট কোনো তালেবান নন। অন্য সাংসদরা যে সিকিউরিটি পান উনিও সেটা পাবেন, তার বিশেষ কোনো খাতির হবে না। অন্য যারা পান তিনিও সেটা পাবেন। ব্যাস, খুব ভালো সিদ্ধান্ত নতুন সরকার ওনার এই বাড়তি নিরাপত্তা প্রত্যাহার করা। আরও একটি বিষয় আর কি উঠে আসছে, সেটা হচ্ছে বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে গত 2-3 দিন যাবৎ। তার মধ্যে এই ভিডিওগুলো দেখা যাচ্ছে যে খোদ বাংলাদেশি যারা জামাত সংগঠনের যারা রয়েছেন তারা রীতিমতো থ্রেট দিচ্ছেন। সদ্য মুখ্যমন্ত্রী পদে আসীন শুভেন্দু অধিকারীকে সরাসরি আক্রমণ করে বলা হয়েছে যে এই দুর্বৃত্ত মুখ্যমন্ত্রী যদি নিজেকে সংযত না করে তাহলে এবার বাংলাদেশি মুসলিমরা ভারতে ঢুকতে বাধ্য হবে, নানা রকমভাবে যুদ্ধ ঘোষণার কথাও বলা হয়েছে। তো এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আমি তো বলেইছি যে জামাতের বাড়াবাড়ি বাংলাদেশে হিন্দুদের বিপন্ন করেছে এবং সেই জন্য হিন্দুরা একটাও এবার বিজেপিকে ভোট দিয়েছে। শুভেন্দু অধিকারী ন্যায্য কথা বলেন, জেহাদিদের দেখে নেওয়ার কথা বলেন, সেই জন্য শুভেন্দুর উপর এদের রাগ আছে এবং এরা শুভেন্দুর অনিষ্টও করতে পারে, এরা দুর্বৃত্ত। তো আমি সরকারকে অনুরোধ করব মুখ্যমন্ত্রীর নিরাপত্তাটাকে খতিয়ে দেখার জন্য। আর নাশকতার কাজে জঙ্গি জিহাদিরা করতে পারে, কারণ আনসার আল্লাহ বাংলার প্রধান জাসিমউদ্দিন রহমানি সহ অনেক জঙ্গি ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে। তারা চেষ্টা করছে পশ্চিমবঙ্গে ডিস্টার্ব করতে এবং পশ্চিমবঙ্গকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করে, বাংলাদেশের সঙ্গে যুক্ত করে নতুন বাংলাদেশ গঠনের ডাক। তো এইগুলো খুবই উদ্বেগের বিষয়। সীমান্ত তো এখন অনেকটাই অসুরক্ষিত আছে, তো ফেন্সিংটা করতে হবে, ইন্টেলিজেন্সকে সতর্ক করতে হবে এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রীর নিরাপত্তাকে জোরদার করতে হবে। মুখ্যমন্ত্রী তো এই ফেরেববাজের মতো নিরাপত্তা পছন্দ করেন না, কিন্তু তাও তিনি মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় নিরাপত্তা আছে, রাজ্য পুলিশও তার নিরাপত্তা দিচ্ছে। এই হুমকির পরিপ্রেক্ষিতে তার নিরাপত্তাটাকে আরও কয়েক গুণ বেশি জোরদার করা প্রয়োজন বলে আমার মনে হয়। শেষ প্রশ্ন থাকছে, সেটা হচ্ছে যে এই যে চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে একটা বড়সড় সাফল্য পেলেন তদন্তকারীরা, 3 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হলো উত্তরপ্রদেশ থেকে, কিভাবে দেখছেন? এটা মাস্টার মাইন্ডকে খুঁজতে হবে। সুপারি কিলারদেরকে নিয়োগ করেছিল, সিবিআই তদন্তভার হাতে নিয়েছে, ডিআইজি পদমর্যাদার এক আধিকারিক 7 সদস্যের সিটের নেতৃত্ব দেবেন, পুলিশ সুপার পদমর্যাদার 2 জন আছে। কারা সুপারি কিলারদের নিয়োগ করেছিল সেটাই আমাদের জানতে হবে।